প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা কবিতা পড়তে যাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে হক রুস্টিং এবং এই কবিতাটা লিখেছেন টেড হিউজেস। কবিতাটা খুব ইন্টারেস্টিং বলার পিছনে কারণটা হচ্ছে এই কবিতার মধ্যে যে মেইন ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা তার যে চিন্তাধারাগুলো প্রকাশ করেছে বা কবি এই ক্যারেক্টারটার মাধ্যমে যে চিন্তাধারাগুলো প্রকাশ করেছেন, সেই চিন্তাধারাগুলো খুব ইন্টারেস্টিং। তার জন্য কিন্তু এই কবিতাটাকে আমরা ইন্টারেস্টিং বলছি এবং কবিতাটা আমরা সেভাবেই পড়বো। তাহলে চলুন এই হক রুস্টিং কবিতাটা একটু আমরা ডিটেলসে দেখে নিই। তার আগে কবিতাটা বোঝার আগে আমাদের কিন্তু কয়েকটা এর সম্পর্কে তথ্যও জানতে হবে। তাহলে চলুন তথ্যগুলো জেনে নিই, যেগুলো বিশেষ করে এমসিকিউতে আমাদের লাগে বা বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আমাদের লাগতে পারে। তাহলে চলুন আগে সেই তথ্যগুলো একটু জেনে নিই। এই তথ্যগুলো জানার সাথে সাথে আপনাদের কাছে একটা আবেদন, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং যদি প্রয়োজন হয় বা পারলে শেয়ার করে দিবেন। আচ্ছা, চলুন তাহলে তথ্যগুলো জেনে নিই। হক রুস্টিং বাই টেড হিউজেস। দেখুন, সময়কালটা দেখুন, 1930 থেকে 1998, 1930 টু 1998। তাহলে আমরা কিন্তু পাচ্ছি একদম একটা আধুনিক কবিতা। আচ্ছা, এবার এই টেড হিউজেস এর কিন্তু আমরা ফুল নেমটা পাই। দেখুন, এডওয়ার্ড জেমস হিউজেস, এনার এই নামটা পাই এবং সংক্ষেপে পাই টেড হিউজেস। আচ্ছা, কবিতাটার কি পয়েন্ট যদি আমরা বলি তাহলে হচ্ছে হক রুস্টিং এই কবিতাটা পাবলিশড ইন 1960। এটা 1960 সনে প্রকাশ হয় এবং পাবলিশড ইন ইজ সেকেন্ড বুক, আমাদের টেড হিউজেস এর সেকেন্ড বুক, যেটা হচ্ছে লিউপারকাল। এই বইটাতে কিন্তু প্রকাশ হয় লিউপারকাল, LUPERCAL। দেখুন, নামটা একটু আলাদা রকম। তাহলে পাবলিশড ইন সেকেন্ড বুক লিউপারকাল। এবং এই কবিতাটা দেখুন কনসিস্ট অফ 6 স্ট্যান্জাস। যখন আমরা কবিতাটা পড়বো দেখবো এর মধ্যে 6 স্ট্যান্জাস আছে, 6টা স্ট্যান্জা আছে, ইচ কন্টেইনিং অফ 4 লাইন্স। এবং 6টা স্ট্যান্জার মধ্যে এক একটা স্ট্যান্জাতে 4টা করে লাইন আছে। তার মানে আমরা এখানে টোটাল লাইন সংখ্যা পাবো 6 × 4 = 24, অর্থাৎ 24 লাইন্সের একটা কবিতা পাবো। কবিতাটা বেশ বড় কবিতা, কিন্তু লাইনগুলো খুব ছোট ছোট। আমাদের এখানে মূল ব্যাপারটা হচ্ছে কিন্তু এই ক্যারেক্টারের চিন্তা ভাবনাটা। আচ্ছা, আমরা সেটা পড়ে আসি। এবার আসি পরের যাতে, নো ডেফিনিট রাইম স্কিম। এখানে কোনো ডেফিনিট রাইম স্কিম কিন্তু নেই, যে আমাদের রাইম থাকে না, ছন্দ থাকে, এখানে সেরকম কোনো ছন্দ নেই। আচ্ছা, রিটেন ইন ফ্রি ভার্স, এটা কিন্তু ফ্রি ভার্সে লেখা। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে, কি পয়েন্টগুলোকে খেয়াল রাখবো এই কবিতাটা পড়ার সময়? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল রাখবো বা আরেকটা অবশ্যই জানার ব্যাপার একটা খেয়াল রাখবো, চলুন সেটাও দেখে নিই। এই কবিতাটা কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ কিরকম? ড্রামাটিক মোনোলগ হচ্ছে ওয়ান স্পিকার থাকে। আমরা ড্রামাটিক মোনোলগের ক্ষেত্রে দেখি যে ড্রামাটিক মোনোলগ যাকে বলি আমরা কবিতা, যে কবিতাগুলোকে ড্রামাটিক মোনোলগ বলি, তার মধ্যে কিন্তু ওয়ান স্পিকার থাকে, অর্থাৎ একটা স্পিকার বলেন কিছু এবং আর তার সাথে সাইলেন্ট লিসনার অর লিসনার্স এবং লিসনার বা লিসনার্স থাকেন। অর্থাৎ একজন কথা বলছে এবং তার সাথে সাথে যারা শুনছে তিনি একজনও হতে পারেন এবং আহ, একের বেশি জনও হতে পারেন। এবার ব্যাপারটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে যে বা যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই সাইলেন্ট হবেন, অর্থাৎ তারা কোনো কথা বলবেন না, তারা জেস্চার করবেন। তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, তাদের জেস্চার দেখে আমরা টের পাবো যে কেউ হয়তো প্রেজেন্ট আছে। এটা ড্রামাটিক মোনোলগের কিন্তু একটা বৈশিষ্ট্য। তার মানে আমরা একটা ওয়ান স্পিকার পাচ্ছি, তিনি কথা বলছেন, আর কেউ বা কারা শুনছেন, এটা ড্রামাটিক মোনোলগকে পাই কবিতার ক্ষেত্রে। আচ্ছা, starts at a critical or specific moment of the speaker's life। স্পিকারের লাইফের একটা কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে এই কবিতাটা স্টার্ট হয়, অর্থাৎ যখন সেই স্পিকার বলেন এই কবিতাটা, তখন কিন্তু আমরা তার দেখি একটা ক্রিটিক্যাল মুভমেন্ট থাকে, কোনো কোনো কবিতাতে থাকে, সেটা আমরা দেখি। এই কবিতাটার ক্ষেত্রে একটু সেটা কম আছে, তবুও আমরা দেখবো সেটা। আচ্ছা, পরের পয়েন্টটা দেখুন, স্পিকস আউট দ্য ইনারমোস্ট সিক্রেট অফ দ্য স্পিকারস লাইফ। এবার যিনি স্পিকার থাকেন তার মনের ভিতরে, একদম মনের ভিতরে যে চিন্তা ভাবনাটা আছে সেই চিন্তা ভাবনাটা কিন্তু বলে দেন। অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে বা স্পিকার তার বলার মাধ্যমে তার মনের একদম অন্তঃস্থলে যে সিক্রেটটা থাকে, লুকিয়ে থাকে, সেটা কিন্তু তার প্রকাশ করে দেন। তিনি খুব একদম যা কিছু থাকে একদম ঝেড়ে বলে দেন।
আচ্ছা, আরেকটা কি জিনিস, লজিক্যালি এক্সপ্লেইনস হিজ সিচুয়েশন, এবং তিনি কিন্তু খুব যুক্তিপূর্ণভাবে তার যে সিচুয়েশনটা, তিনি যে পরিস্থিতিতে আছেন, কেন তাকে এই কাজটা করতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব লজিক্যালি বুঝিয়ে দেন যে হ্যাঁ, আমার এই কাজটা করার পিছনে এটাই কারণ। তাহলে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে পাবো। তার মানে আমরা এই কবিতাটাকে পাচ্ছি, এটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের মধ্যে একটা স্পিকার থাকে, লিসনার যিনি বা যারা থাকবেন তারা সাইলেন্ট থাকবেন। এটা স্টার্ট হয়, এই কবিতাটা স্টার্ট হয় বা কবিতার গল্পটা স্টার্ট হয় একটা ক্রিটিক্যাল মুভমেন্ট অফ দ্য স্পিকারস লাইফ দিয়ে, এবং এই কবিতার মধ্যে তার স্পিকার তার ইনারমোস্ট সিক্রেটটাকে প্রকাশ করেন, এবং খুব সুন্দর লজিক্যালি সেই তার লাইফটাকে কিন্তু প্রেজেন্ট করেন সবার সামনে। তাহলে এটা কিন্তু ড্রামাটিক মনোলগের, সব ড্রামাটিক মনোলগগুলো তাই বৈশিষ্ট্য। এবার আমরা খেয়াল করব যে এই কবিতার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তাহলে চলুন এবার কবিতাটার দিকে একটু নজর দেওয়া যাক। কবিতাটার দিকে নজর দিলে আমাদের আরো খুব সুন্দর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হক রুস্টিং। হক রুস্টিং, হক তো আমরা বুঝতেই পারছি, হক মানে হচ্ছে বাজ পাখি। হক, আমরা বাজ পাখির যদি ক্যারেক্টারটা দেখি বা বাজ পাখিকে যদি দেখি, বাজ পাখি কিন্তু খুবই হিংস্র হয়। আচ্ছা, বাজ পাখির এখানে আমরা যেহেতু দৃষ্টিভঙ্গিটাকে আলোচনা করতে যাচ্ছি, তাই এটা আলোচনাতে আসবেই যে বাজ পাখি খুব হিংস্র হয় এবং বাজ পাখি খুব শক্তিধর হয় কিন্তু। তাহলে এই বাজ পাখি এবং রুস্টিং, এই রুস্টিং শব্দটাকে এবার বলি। রুস্টিং মানে হচ্ছে কোনোখানে বসে বিশ্রাম করা, কোন একটা জায়গায় বসে বিশ্রাম করা। এবার বিশ্রামের অবস্থাটা কিরকম? বিশ্রামের অবস্থাটা অনেকে চোখ বন্ধ করে অনেক সময় বিশ্রাম করে না? চোখ বন্ধ করে বা ধ্যানের মতো করে বসে সেখানে বিশ্রাম করে। এই রুস্টিং টার্মটার সঙ্গে কিন্তু আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ নিশ্চিন্তে চোখ বন্ধ করে একটা জায়গায় বসে থাকা। তাহলে কবিতাটার নাম আমরা পাচ্ছি, কবিতাটার নাম হচ্ছে হক রুস্টিং। অর্থাৎ একটা হক বা হকটাকে, হক প্রজাতিটাকে আমরা গোটা গোটা যদি একটা ধরি তাহলে সেটাই, সেই হক একটা জায়গায় বসে রুস্টিং করছে, বিশ্রাম নিচ্ছে, চোখ বন্ধ করে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। কবিতাটার এটাই নাম। এবং কবিতাটা টেড হিউজেস লেখা। টেড হিউজেস এর কবিতাগুলো দেখি আমরা, যে এই টাইপের যে জিনিসগুলো আছে, অ্যানিমেল গুলো আছে, এই অ্যানিমেল লাইফের উপরে কিন্তু তিনি তার কবিতাগুলো লেখেন। খুব সুন্দর করে আমরা তার কবিতাগুলোকে দেখি। আচ্ছা, চলুন এবার কবিতাটাকে একটু এগিয়ে যাই। কবিতাটা, I sit in the top of the wood, my eyes closed. আমি একদম উডের উডের মাথার উপরে বসে আছি এবং আমার চোখটা বন্ধ। তাহলে এখানে আমরা উডটাকে কিভাবে কল্পনা করব? দেখুন, উডটাকে যখন কল্পনা করব তখন উড মানে আমরা জানি যে জঙ্গল বা ফরেস্ট বা বন, এটাকে কল্পনা করব। এবার বন বা জঙ্গল যেটাই হোক না কেন, তাহলে তার মধ্যে তো একটা গাছ থাকবে, যে গাছটা সব থেকে উঁচু। এরকম একটা গাছ থাকেই, যে আহ, একটা গাছকে দেখাই যে গাছটা সব থেকে উঁচু থাকে, ওই বনের মধ্যে থাকবেই। আচ্ছা, সেই গাছটার টপের মধ্যে বসে আছি আমি। অর্থাৎ যখন আমি বসবো তাহলে গোটা জঙ্গলের টপের উপরে বসে আছি, একদম সেই গাছের বা জঙ্গলের মধ্যে টপ গাছটার, মানে বড় গাছটার একদম মাথার উপরে বসে আছি, এবং আমার আইস ক্লোজড, আমরা যেটাকে বলছি রুস্টিং, যে আমি চোখ বন্ধ করে একদম বিশ্রাম নিচ্ছি, চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছি। দেখুন, আই সিট ইন দ্য টপ, আমি কিন্তু ডিটেলস লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এই কবিতাটা বুঝাচ্ছি। অন্যান্য কবিতাগুলোর ক্ষেত্রেও তাই করি, প্রত্যেকটা ওয়ার্ড বোঝানোর চেষ্টা করি, আপনারা দেখবেন ভালো লাগবে আশা করি। আচ্ছা, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইস ক্লোজড, ইন অ্যাকশন, আমি কিন্তু কোনো কাজ করছি না, ইন অ্যাকশন, চুপচাপ বসে আছি। এই যে রুস্টিংটাকে ডেসক্রাইব করবো আমরা এরকম করে, আইস ক্লোজড, ইন অ্যাকশন অ্যান্ড সিটিং ইন দ্য টপ, এভাবে আমরা রুস্টিংটাকে ডেসক্রাইব করব। আচ্ছা, ইন অ্যাকশন, আমি কোনো কাজ করছি না, কারণ আই এম রেস্টিং নাও। নো ফলসিফাইং ড্রিম, এবং চোখ বন্ধ করে আছি। চোখ বন্ধ করে থাকলে আমাদের সাধারণত কি হয়, অন্যান্যদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় ড্রিমটা, বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফলস ড্রিম দেখি। কিন্তু আমার ক্ষেত্রে কোনো ফলসিফাইং ড্রিম নেই, আমি কোনো মিথ্যা ড্রিম দেখি না। ফলসিফাইং, যেটা ফলস, আমাকে মিথ্যা কোনো আশ্বাস দিবে এরকম স্বপ্ন দেখি না, যে আজকে আমি মারাত্মক কিছু করব, এর এই প্রাণীকে মারবো, ওরকম প্রাণীকে মারবো, এই মারাত্মক কাজটা করব, এরকম আমি করি না। এরকম কোনো ফলস ড্রিম নেই। তার মানে কি বলতে যাচ্ছে, নো ফলসিফাইং ড্রিম। তার মানে আমি যেটা ভাবছি, তার মানে আমি যেটা চিন্তা করছি এখন, সেটা কিন্তু একদম ট্রুথফুল, আমি এটা করবই, এরকম একটা মনোভাব।
আচ্ছা, আরেকটা এখানে আমরা বিস্তৃতভাবে এই জায়গাটা বলা দরকার। হকের কিন্তু এখানে আমরা যে জিনিসটা পাবো, এরকম একটা কবিতা যখন আমি ভাবলাম যে এই কবিতাটার উদ্দেশ্যটা কি? তখন আমরা হকের যে ক্যারেক্টারটা পাচ্ছি, হকের ক্যারেক্টারটা কিন্তু একটা আলাদা রকম ক্যারেক্টার। কিরকম আলাদা রকম? দেখুন, হক হচ্ছে আ এমন একটা ক্যারেক্টার যে আমরা তো যখন কোন দোষ বা ত্রুটি করি, তখন আমরা কিন্তু সাফাই দেই। যে হ্যাঁ, আমি এই দোষটা বা এই ত্রুটিটা করলাম। ঠিক আছে? আমরা আমাদের কাছে কিন্তু ওই সেই সাফাই একটা থাকে। সাফাই দেওয়ার মতো থাকে এবং আমাদের মন অনেক সময় নরম থাকে। কিন্তু এরকম অনেকগুলো ক্যারেক্টার পাওয়া যায়। হকের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি বলি যে, "আমার তো কাজ এটা। আমি এটা করবই। এক্ষেত্রে আমার কোনো ছলনা নেই।" আমার কি কাজ? আমার কাজ হচ্ছে একদম কিলিং। আমি উপর থেকে দেখব একটা প্রাণীকে। আমার খাওয়ার জন্য আমি সেই প্রাণীটাকে হত্যা করলাম। আমার মধ্যে কোনো মিথ্যা এরকম দ্বিচারিতা নেই। যে আমি কেন মারলাম? আমার মধ্যে অনুশোচনা হচ্ছে, এরকম নেই। এরকম একটা ক্যারেক্টার হক। আমরা এই হকের ক্যারেক্টারটাকে আরো যখন ভিতরে ঢুকবো আমরা দেখতে পাবো কিন্তু। যে আমার মধ্যে কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? আমার তো কাজই এটা। হুম? আর আমি সব ক্রিয়েচারের মধ্যে আমি আমি বাম একদম আলাদা। আর আমি যেটা বলব সেটাই হবে। এরকম একটা ক্যারেক্টার, অ্যারোগ্যান্ট ক্যারেক্টার। সেই অ্যারোগ্যান্ট ক্যারেক্টারটা আমরা কিন্তু পাবো। যে অ্যারোগ্যান্স টা তুলে ধরবে। দেখুন আরেকটু আগাই তাহলে আরো ভালো বোঝা যাবে। নো ফলসিফাইং ড্রিং। আমার মধ্যে এরকম কোনো মিথ্যা আশ্বাস নেই, কোনো মিথ্যা স্বপ্ন নেই, মিথ্যা ভাবিও না। কেন ভাবি না? কারণটা হচ্ছে আমার মিথ্যা নিয়ে কারবারই নেই। আমি যা করি সত্যি করি এবং একদম নিজের হার্ট থেকে যেটা মনে হয় সেটাই করি। এরকম কোনো আমার দ্বিচারিতা নেই। বুঝছে? বিটুইন মাই হুকড হেড অ্যান্ড মাই হুকড ফিট। আর আমার হেডটা যেটা থাকে সেটা হুকড। হুকটা আমরা জানি হুকের মতো। হুক মানে হচ্ছে আঁকা বা বাঁকা যে জায়গাটা বলছি আমরা, দেখবেন একটু বাঁকানো থাকে ঠোঁটটা। এবং ফিটটা যেটা থাকে, ফিটটা হচ্ছে নখগুলো যেরকম থাকে সেটা কিন্তু হচ্ছে বাঁকা। মানে একদম হুকের মতো। এ দুটোর কারণ কি? এ দুটোর কারণ কিন্তু বোঝাতে যাচ্ছে যে আমার যে আছে, দেখুন এখানে এই কবিতাটা খেয়াল করব আমরা আরেকবার। এই কবিতাটার মধ্যে কিন্তু আই বলা আছে। এই যে দেখুন আই দিয়ে বলা আছে এবং মাই দিয়ে বলা আছে। তার মানে এখানে যে স্পিকারটা আছে, স্পিকারটা কিন্তু তার মনোভাবটাকে প্রকাশ করছে। এবং সেটা প্রকাশ করতে গিয়ে দেখুন হিংস্রতা কত মাত্রায় প্রকাশ করছে সেটাই আমরা দেখছি। যে বিটুইন মাই হুকড হেডস অ্যান্ড হুকড ফিট। তাহলে আমার হেডটা হচ্ছে হুকড, আমার হেডটা হচ্ছে এরকম আঁকানো বাঁকানো একদম। যেটা কেন? যেটা দিয়ে কি সহজেই আমার শিকারকে আমি ছিঁড়তে পারি হেড দিয়ে। একদম ঠোঁট দিয়ে একদম সহজেই ছিঁড়ে ছিঁড়ে নিতে পারি। এবং আমার ফিটটাও ওরকমই। আমার ফিটটা দিয়ে আমি সহজেই আমার একটা শিকারকে আঁকড়ে ধরে উপরে ছোঁ মেরে উপরে উঠতে পারি। এই হিংস্রতাটাকে প্রকাশ করতে যাচ্ছে যে আমি এরকমই হিংস্র। আমার মধ্যে তো কোনো ব্যাপার নেই। আমি হিংস্রই, এটা সবারই জানা উচিত এবং আমি আমার এই হিংস্রতাটাকেই প্রকাশ করছি যে দেখো আমি এরকমই। ঠিক আছে? এই অধ্যত্বটা কিন্তু হক বারবার প্রেজেন্ট করছে। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে ওটা আমরা পাচ্ছি। যেমন বলছে, "অর ইন স্লিপ" অথবা আমার ঘুমের মধ্যেও রিহার্স পারফেক্ট কিলস। আমি রিহার্সাল দেই, মহড়া দেই। কিসের পারফেক্ট কিল? আমি যদি ঘুমিয়ে পড়ি কোনো কারণে তাহলে কিন্তু আমি পারফেক্ট কিল। আমি সেখানেও দেখি যে আমি রিহার্সাল করছি। কিভাবে পারফেক্টলি কিল করতে হবে, কিভাবে ইট করতে হবে। পারফেক্টলি কিলস অ্যান্ড ইট। আমি সেখানেও কিন্তু ঘুমের মধ্যেও সেটা মহড়া দিই। আমি ড্রিম এরকম ফালতু ড্রিম দেখি না। আমি রিহার্সাল যদি করি ঘুমের মধ্যেও, দ্যাট ইজ এখানে বলছি কিন্তু আমি ড্রিম দেখি না। ড্রিমটাকে স্লিপের মধ্যে আমি যেটা দেখি সেটাকে ড্রিম বলি। কিন্তু এ বলছে যে আমার ক্ষেত্রে সেটা স্লিপ নয়, আমার ক্ষেত্রে সেটা ড্রিম নয়। আমার ক্ষেত্রে সেটা রিহার্সাল। কিসের রিহার্সাল? রিহার্সাল অফ পারফেক্ট কিলিং। আমি একদম সত্যি দেখি যে আমি এগুলোর ট্রেনিং দিচ্ছি। আমি এগুলোর কি করছি? কিভাবে মারবো সেটা ট্রেনিং দিচ্ছি। কিভাবে খাবো সেটা ট্রেনিং দিচ্ছি। এই জায়গাটাকে কিন্তু ও বলতে চাচ্ছে যে আমার এটা ড্রিম নয়। ড্রিমের মধ্যে পার্থক্য কি? ড্রিমের সঙ্গে পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন। ড্রিমের সঙ্গে পার্থক্যটা হচ্ছে যে হ্যাঁ, ওইটা হলেও হতে পারে, নাও হতে পারে। কিন্তু যদি রিহার্সাল দেয়, তার মানে ও কিন্তু সত্যি ওই কাজটা করবে এবং করে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই কবিতাটা দেখলাম। এই কবিতাটার মধ্যে আমরা পেয়ে গেছি খুব সুন্দর করে ও কিন্তু আমাদের আ হক যে আছে, হক তার আ মানে তার মনোভঙ্গিটা প্রকাশ করছে। আমরা আগেই বলেছি যে একটা ড্রামাটিক মনোলগ এর মধ্যে এই জিনিসটা কিন্তু থাকে। যে নিজের মনোভাবটাকে প্রকাশ করে এবং সেটা কিন্তু যুক্তি দিয়ে প্রকাশ করে এবং আমরা দেখব লজিক্যালি খুব সুন্দর করে প্রেজেন্ট করছে। এবং কাকে বলছে? এখানে কিন্তু লিসেনার্স কে আমরা পার্টিকুলারলি কোন লিসেনার্স কে পাচ্ছি না। তবুও আমরা ধরে নেব যে আমাদেরকে বা রিডারদেরকেই বলছে বা অন্য কাউকে সবাইকে শুনিয়ে বলছে যে, "দেখো আমি কিন্তু এরকমই। আমার কিন্তু আমি অধ্যত্ত, আমি এরকম কিলার, আমি এরকম আ এটাই পছন্দ করি এবং তোমাদের সবাইকে এটা মানতে হবে।" এটাই কিন্তু হচ্ছে
হকের এখানে টার্গেট বলা এবং হক কিন্তু সেটা বলছেই একদম নির্দিষ্ট। তার মানে আমাদের পোয়েট ওর ক্যারেক্টারটাকে এভাবেই বোঝাতে চাচ্ছে যে দেখো হক এরকম, ঠিক আছে? কিছু কিছু থাকে যে এরকম অ্যারোগ্যান্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকেই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এবার চলে এসেছি প্যারাগ্রাফ নাম্বার স্ট্যাঞ্জা নাম্বার সেকেন্ড। আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাটা পেয়ে গেলাম। ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে 4টা লাইন পেয়ে গেলাম। আমরা 6টা স্ট্যাঞ্জার জার্নি করতে যাচ্ছি। চলুন তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে আমরা দেখি। The convenience of the high trees, the air's buoyancy, and the sun's rays are of advantage to me, and the earth's face upward for my inspection. তাহলে এখানে দেখুন খুব সুন্দর এই প্যারাগ্রাফটা দেখুন। তো বলছে যে দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, আমি এবার হাই ট্রিজে বসে আছি এবং আমি হাই ট্রিজে বসে থাকি, অন্যান্য পাখিগুলো হাই ট্রিজে বসে থাকে না। অন্যান্য পাখিগুলো হয়তো গাছের নিচে বসে থাকে বা সবাই আমার নিচেই সবাই বসে থাকে। এবার আমি কেন হাই ট্রিজে বসে থাকি? আমি হাই ট্রিজে বসে থাকি, আমার জন্যই হাই ট্রি গুলো তৈরি হয়েছে এবং এই হাই ট্রি গুলো তৈরি হওয়ার জন্য আমার একটা সুবিধা আছে। কি সুবিধা? আমি একদম গড লাইক, আমি একদম উপর থেকে সবাইকে দেখতে পারি, সবাইকে একদম এক নজরেই দেখতে পারি কে কোথায় আছে। তাহলে এই যে হাই ট্রি গুলো দেখছেন, এই যে হাই ট্রি গুলো তৈরি হয়েছে, তৈরি এখানে করা আছে, সেগুলো কিন্তু আমার জন্য। দৃষ্টিভঙ্গিটা এরকম আর কি। কিন্তু আমরা আগেই বলছি যে আমরা হকের দৃষ্টিভঙ্গি থেকে বলবো কেন, কোন যুক্তিতে হক এগুলো বলতে চাচ্ছে যে আমি সবকিছু আমি এরকম করি, কেন এরকম বলতে যাচ্ছে। তাহলে হাই ট্রিটা দেখুন, এই এই ক্যারেক্টার গুলো আমরা কিন্তু স্যাটার্নের ক্যারেক্টারের সঙ্গে কিন্তু অনেকটা মিল পাই, আমরা দেখবো। আচ্ছা, দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রি। আচ্ছা, হাই ট্রি, তাহলে হাই ট্রি আমি গাছ, উঁচু গাছের উপর বসে থাকি। এবার উঁচু গাছের উপর বসে থাকি আমরা সেভাবে না বলে আমরা যদি বলি যে এই হাই ট্রি গুলো আমার জন্যই তৈরি, এটা আমার সুবিধার জন্যই তৈরি। ঈশ্বর এগুলোকে তৈরি করেছে আমার জন্যই, যেন আমি উপর থেকে বসে সবকিছু দেখতে পারি, প্রত্যেকটা প্রাণীকে দেখতে পারি, প্রয়োজনে প্রত্যেকটা প্রাণীকে ছোবল মারতে পারি, প্রত্যেকটা প্রাণীকে ছো মেরে আবার উঠিয়ে উপরে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমার নাগাল কেউ পাবে না। এই হাই ট্রি গুলো আমার সুবিধার জন্যই তৈরি হয়েছে সবকিছু। এয়ার্স বুয়েন্সি অ্যান্ড দ্য সানস রেজ। এয়ার্স বুয়েন্সি, বুয়েন্সিটা কি? এই যে বাতাসের প্রবতা, অর্থাৎ অর্থাৎ বাতাস যে বয়ে চলে। বাতাস বয়ে চলে কেন জানো? বলছে বাতাস বয়ে চলে কেন জানো? বাতাস আমার জন্যই বয়ে চলে। আমি মানে আমার সুবিধার জন্যই গাছগুলো, আমার সুবিধার জন্যই এই বাতাসের বয়ে চলা প্রবতাটা, বাতাসের প্রবতাটা এই একটা কারণেই আমাকে সুবিধা করে দিবে বলে। কিভাবে আমাকে সুবিধা করে দিবে? উপর থেকে দেখবো বাতাস বইলে হয়তো অনেক অন্যান্য প্রাণীগুলো উড়ে যাবে, অন্যান্য প্রাণীগুলো শ্বাস নিতে ছুটবে, বা অন্যান্য প্রাণীগুলো যে করেই হোক বাতাসের সুবিধাটা সবাই নিতে চাইবে। বা আমি উপর থেকে দেখতে পাবো বাতাসের নড়াচড়া হলে যে নিচে প্রাণীগুলো আছে, সেটা যে যে যুক্তিতেই হোক না কেন বাতাসের বওয়াটা, কিন্তু সেই বওয়ার কারণ একটাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমার জন্য বাতাস বইছে। এন্ড সানস রেস, এই যে সূর্যের রেটা দেখছো, সূর্যের রেটা পৃথিবীতে কেন আসে? পৃথিবীতে আসে হচ্ছে আমার জন্যই আসে, পৃথিবীতে আমার সুবিধে করে দেওয়ার জন্যই। এটা বলছে। আর অ্যাডভান্টেজেস টু মি, এগুলো সব আমার অ্যাডভান্টেজ, এগুলো আমার জন্য, আমার সুবিধে করে দেওয়ার জন্য সব। মানে দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমার জন্যই এগুলো হয়, বাট এগুলো আমার সবকিছু সুবিধা, সবকিছু কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। যে না, ওই রৌদ্র লাগলে আমরা বলি না অনেক সময় যে রৌদ্র লাগলে খারাপ হচ্ছে, তাহলে আমি আর এখন শিকারে যাব না, আমি একটু বিশ্রাম নেই। অন্যান্য প্রাণীগুলো এরকম করে। কিন্তু এই জিনিসগুলো যেটা অন্যান্য প্রাণীদের কাছে যে জিনিসটা হচ্ছে একটা প্রবলেমের, এর কাছে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে সুবিধের। বলে না, আমার কাছে এগুলো অ্যাডভান্টেজ, আমি এটাকে অন্যভাবে দৃষ্টিভঙ্গি দেখছি না। আমরা কেন বললাম যে শ্যাটানের সঙ্গে খুব মিল। শ্যাটানকে দেখুন যখন পাঠিয়ে দেওয়া হয়েছিল যে যাও তুমি হেলে যাও, ওখানে গিয়েও কিন্তু ও বলছে যে না, আমি এখানেই রাজত্ব করব, সবকিছু আমার মতো করে সাজিয়ে নেবো, সবাই ওঠো জাগো, এরকম করে বলছিল। আমরা প্যারাডাইস লস্টে দেখি এখানে কিন্তু দৃষ্টিভঙ্গিটা এরকমই, একদম একদম অ্যারোগ্যান্ট, পুরো অ্যারোগ্যান্ট এরকম। আচ্ছা, আবার বলছি কিন্তু দেখুন আর একটা লাইন, অ্যান্ড আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। আর এই যে পৃথিবীর মুখটা, পৃথিবীর মুখটা তো নিচ পাশেও দিতে পারতো। কেন পৃথিবীর মুখটা উপর পাশে দিয়েছে জানো? একটাই কারণ, কারণ হচ্ছে ফর মাই ইন্সপেকশন, আমি যাতে নিচে কি আছে সেটা আমি দেখতে পারি। পৃথিবীটাকে অন্যভাবে কেন সাজায়নি জানো? কারণ আমি যেন আমি ইন্সপেক্ট করতে পারি, আমি যেন দেখতে পারি যে পৃথিবীর এই উপরিভাগে এখানে কি আছে। সবকিছু আমাকেই কিন্তু দেখার জন্যই এই পৃথিবীর এই জিনিসগুলো, আর্থের ফেসটা উপর পাশে আছে, সব জিনিসগুলোকে যেন আমি এক নজরে দেখতে পারি। খুব সুন্দর একটা এই অ্যারোগ্যান্ট ক্যারেক্টারটাকে
খুব সুন্দর করে তুলে ধরা এই স্ট্যানজাটাতেও কিন্তু কবি খুব সুন্দর করে তুলে ধরছেন। তার মানে আবার দেখি আমরা স্ট্যানজা, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দ্য এয়ারস buoyancy and the sun's rays are of advantage to me, and the earth's face upward for my inspection, এরকম করে কিন্তু বলছে। দেখুন টোনটাও কিন্তু ওরকম, টোনটা হচ্ছে যে এরকম আমার জন্যই সবকিছু। আবার দেখুন পরে বলছে, থার্ড স্ট্যান্ডাটা দেখি, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার ফিট লকড করে নিছি একদম রাফ বার্কে, গাছের বাকলগুলো থাকে না, উপরে একটা গাছ, লম্বা গাছ, সেটার মধ্যে ডাল আছে, তার মধ্যে বাকল আছে, সেই বাকলের মধ্যে একদম লক করে নিছে, যে আমি আমার কোনো ভয় নেই। নাম্বার ওয়ান, বিভিন্ন আমার লকিংটাকে বিভিন্ন ভাবে বলতে পারি, যে দেখুন আমি এখানে লক করে নিয়েছি, কারণ হচ্ছে আমার এখান থেকে পড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমার এখান থেকেই আমি একদম এটাকে শক্ত করে আঁকড়ে নিছি, যে সবকিছুই আমার কাছে গ্রিপের মধ্যে, আমি একদম আমার ফিটটাকে লক করে নিছি, এটাকেও ধরে আঁকড়ে নিয়ে এরকম করে আছি যে গোটা পৃথিবী, আমি একটু পরেই দেখবো যে গোটা পৃথিবীটা আমার মনে হয় মুঠোর মধ্যে আছে। এখান থেকে আমি একদম পুরো গ্রিপ করে নিতে পারবো, যে কোনো খান থেকে আমি সেভাবেই কিন্তু এখানে বসে আছি, রাব বার্ক। দেখুন মাই ফিট আর লকড আপ, তাহলে আমার পাকে আমি একদম লক করে দিয়েছি, একদম আঁকড়ে ধরেছি সেই রাব বার্কটাতে, গাছের বার্কটাতে, এবং এভাবেই আমি বসে থাকি, এবং এভাবেই বসে থেকে গোটা পৃথিবীটাকে দেখি। গোটা পৃথিবী মানে ওর যত দূরে নজর যায়, ওর যত দূরে ওর এরিয়া, যত দূরে ও দেখতে পারে। আমরা জানি যে এই যে হক টাইপের যে ইয়েগুলো আছে, পাখিগুলো আছে, অনেক দূর থেকে কিন্তু অনেক জিনিস দেখতে পারে। অনেকটা উপরে উঠলেও একদম ছোঁ মেরে বাড়ির পাশে যে মুরগির ছানা বা অন্য কিছু থাকে সেগুলোকে কিন্তু একদম ছোঁ মেরে তুলে নিয়ে যায়। এখানে কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা, যে আমি উপরে উঠে থাকি কিন্তু চার পাঁচটা দেখি আমি, যে এগুলো কিন্তু আমি ওই উপর থেকে সবকিছু নজর দিই। আচ্ছা, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড। এই যে আমি যে এভাবে আমার পাটাকে লক করে রাখি, আমার পাটা যে এত শক্তিশালী, আমার পাটা যে একদম সবকিছুকে গ্রিপ করে রাখে, এটা কেন? ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, কারণ গোটা সৃষ্টি আমার এই পাটাকে তৈরি করতে, গোটা সৃষ্টি তার সবকিছু দিয়ে আমার এই পাটাকে তৈরি করে দিয়েছে, এতটা শক্তিশালী আমার পাটা। এই থাবাটাকেই কিন্তু বলছে, যে দেখো আমার থাবাটাকে আমরা কিন্তু অনেকখানি দেখি যে বিভিন্ন এই টাইপের হক টাইপের প্রাণীগুলো ওদের ওদের সাইজের থেকে অনেক বড় প্রাণীকে তুলে নিয়ে যায় এই তাদের এই নখ দিয়ে। দেখবেন আপনারা বিভিন্ন ভিডিওতে এখন দেখা যায়, মানে কয়েকটা ভিডিওতে আমরা দেখতে পারি। আচ্ছা, আহ, এবার সেটাই বলছে কিন্তু, যে আমার এই একটা গোটা ক্রিয়েশন, অর্থাৎ আমরা যদি বলি ঈশ্বর, তাহলে ঈশ্বর খুব যত্ন করে আমার এই পাটাকে তৈরি করে দিয়েছে। স্রষ্টা খুব যত্ন, অনেকটা সময় নিয়ে আমার এই পাটাকে এত শক্তিশালী করে দিয়েছে। ইট টুক দ্য হোল অফ দ্য ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড। গোটা সৃষ্টি আমার এই পাটাকে তৈরি করতে লেগে পড়েছিল, এবং এই পাটাকে অনেকটা সময় ধরে তৈরি করেছিল। এই পা যে সে পা নয়, এই পা অনেক শক্তিশালী পা। আর কি, সঙ্গে সঙ্গে মাই ইচ ফিডার এবং মাই ইচ ফেদার, এবং আমার প্রত্যেকটা ফেদারকে তৈরি করতে। আমরা এই কবিতাটাতে আরেকটা আমরা খেয়াল পাবো। দেখুন এই কবিতাটা যখন হচ্ছে আমরা টাইগারকে দেখি, দেখুন ব্লেকের টাইগারের কিন্তু একই রকম দৃষ্টিভঙ্গি, যে ওই ব্লেকের টাইগারের মধ্যেও একই রকম একটা দৃষ্টিভঙ্গি পাই, যে কিরকম, যে আমাকে তৈরি করার সময় মানে টাইগারকে তৈরি করার সময় এরকম জিনিস আনা, এরকম জিনিস আনা, এগুলো পাই আমরা কিন্তু এখানে। তাই বলছে যে আমাকে তৈরি করার সময় আমার যে ফুট আছে সেটাকে তৈরি করতে অনেক সময় লেগেছিল, আমার ফেদারকে তৈরি করতে অনেক সময় লেগেছিল, এবং এগুলো এতটা শক্তিশালী। অন্যান্য প্রাণীগুলোকে হয়তো ঈশ্বর এরকম বা স্রষ্টা এরকম এমনি করে বানিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে এভাবে বানাতে পারেনি। আমাকে একদম খুব যত্ন করে খুব সময় নিয়ে কিন্তু বানাতে হয়েছিল। এই জায়গাটাকে জোর দিচ্ছে, যে আমি কিন্তু যে সে নই, আমি কিন্তু একদম মারাত্মক একটা ক্রিয়েচার, আমি কিন্তু যা পাই তা করি। আবার বলছে দেখুন, আবার এর সঙ্গে আমরা কেন ফুডটাকে এখানে জোর দিচ্ছি বা ফিটকে জোর দিচ্ছি, তাই নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এখন আমি গোটা ক্রিয়েশনটাকে আমার এই ফুটের মধ্যে নিয়ে নিই, এত শক্তিশালী একটা ফুট। তাহলে এখানে এই জায়গাটাকে কিন্তু আমরা বলছি যে এত শক্তিশালী একটা পা আমার, সেই পাটাকে আমি এত শক্তিশালী কে বানিয়েছে? ঈশ্বর বানিয়েছে। দ্য হোল অফ দ্য ক্রিয়েশন, ইট টুক হোল অফ দ্য ক্রিয়েশন। এবং এতটা বানানোর পরে সেই, যদি স্রষ্টা এতটা সময় দিয়ে বানায়, তাহলে তো সেটা আর কম হবে না।
তাহলে সেটা কি হবে? তাহলে সেটা মারাত্মক শক্তিশালী হবে। ইচ ফিদার শক্তিশালী হবে এবং আমরা জানি কিন্তু অনেকটা কেন বলছি ফিদারের কথাটা? ফিদার বলছে যে আমি অনেকটা উপরে উঠতে পারি। আমার কাছে এগুলো কোনো ব্যাপার নয়। আমি অনেকটা উপরে উঠতে পারি। আমার ফেদারটা এত শক্ত। আমার ফুট এত শক্ত যে আমি বলছে I hold creation in my foot. আমি গোটা জগৎটাকে আমার পায়ের মধ্যে নিয়ে ঘুরতে পারি। আমি এত শক্তি। আমি যা খুশি তাই করতে পারি। প্রত্যেকটা প্রাণীকে মেরে ফেলতে পারি। আমার কাছে এগুলো কোনো ব্যাপার নয়। এই জায়গাটা বলছে। এই ক্রিয়েশনটাকে আমার পায়ের কাছে। তার মানে কিরকম একটা ক্যারেক্টার? দেখুন যে আমি একটা গড লাইক ক্যারেক্টার। আমি সবকিছু তছনছ করে দিতে পারি। সবকিছু একদম আমার কথা মতো চলতে পারে। গড বা স্রষ্টা আমাকে সেভাবেই বানিয়েছে। এই জায়গাটাকে মানে সুপ্রিম পাওয়ার বলে মনে করছে এই হক। তার খুব সুন্দর করে কিন্তু সেই জায়গাটাকে প্রেজেন্ট করছে এবং খুব লজিক্যালি বলছে যে দেখুন আমাকে বানানোর পিছনে উদ্দেশ্যটা তাই আমি এখন সেভাবেই আমার গোটা ক্রিয়েশনটাকে আমার ফুটের মধ্যে নিয়ে নিছি একদম এত শক্তিশালী আমার ফুট। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে এটা থার্ড স্ট্যান্ড যেটা এটাও 4 লাইন এবং আমরা কিন্তু দেখছি অলরেডি যে এর মধ্যে কোনো রকম কোনো রাইম স্কিম নেই। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.